আমার শরীরের লোম এতক্ষণে দাঁড়িয়ে গেছে, পায়ের নিচটা থরথর করে কাঁপছে। তন্ময় আবার বলে উঠল, তারপর থেকে আমি আর কখনো ঘুমোতে পারিনি। আমার কি যেন একটা রোগ হয়েছে, শরীরের বীর্য প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। ঘুমোতে গেলেই সে আসে উলঙ্গ হয়ে, সে দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের স্বাগত। আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন নবলিপি ওরফে আব্দুলের লেখা লোমহর্ষক ভৌতিক কাহিনী কাম লালসার ফাঁদে। প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর, আর আমার সাথে মহিলা চরিত্রে আছে সুজাতা। তবে গল্প শুরু করার আগে আপনাদের বলতে চাই, যারা 18 বছরের নিচে আছো গল্পটি তাদের জন্য নয়। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক নবলিপি ওরফে আব্দুলের লেখা লোমহর্ষক ভৌতিক কাহিনীতে কাম লালসার ফাঁদে। এটা যে তন্ময়, এটা কি করে বিশ্বাস করা যায়? প্রথমেই দেখে আমার চোখও বিশ্বাস করতে পারিনি। শালার শরীরটা একটা সময় রসগোল্লার মতো ছিল। দেখে মনে হতো শরীর থেকে তেল ঝরে ঝরে পড়ছে। কলেজ জীবনে কত মেয়ে তাকে নিয়ে স্বপ্ন দেখত, কিন্তু সেও পুরো ধাধুমাল, কাউকে ছেড়ে কথা বলতো না। কত নারীকে সেও স্বপ্ন দেখিয়ে বিছানা গরম করেছে, তার হিসাব সে রাখিনি কখনো, বা ভেবেও দেখেনি। ক্লাসের একটা মেয়ের কথা খুব মনে পড়ে। মেয়েটার চামড়ার মতোই মনটাও সাদাসিধে ছিল। খুব ভালো করে মনে পড়ে, মেয়েটার নাম ছিল কনকলতা। সত্যি, কনকলতার সে কণ্ঠ, সে রূপ, যাকে তাকে ক্ষণিকের মধ্যেই ডুবিয়ে নিয়ে যেতে পারে প্রেমের অতল সাগরে। তন্ময় সে প্রথমবার কোনো মেয়েকে কাছে চেয়েও হাতের নাগালে নিয়ে আসতে পারেনি। এটাও বলা যায় এক প্রকার প্রেমেই পড়েছিল কনকলতার। এসব ভাবতে ভাবতে গুটি গুটি পায়ে তন্ময়ের কাছে এগিয়ে গিয়ে বললাম, কিরে শালা হনু, তোর কোনো খোঁজ খবর নেই? মুখটা তো বুনো শুয়োরের মতো করেছিস। আজকাল কি করিস তুই? তাকে ভালোভাবে একবার কাছ থেকে চেয়ে দেখতেই কেঁপে উঠল আমার হৃৎপিণ্ড। এটা যে তন্ময় সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো এক দুর্ভিক্ষে বহুদিন ধরে না খেতে পাওয়া এক জীবন্ত কঙ্কাল। মুখ থেকে ঠিকরে বেরিয়ে এসেছে উপরের দাঁতগুলো, চোখগুলো ঢুকে গেছে কুঠুরিতে, শরীরের লাল টকটকে রং বদলে পুরো কালো কাকের মতো, পেশিবহুল শরীর বদলে চামচিকার মতো। দেখে মনে হচ্ছে শরীরের ভিতরে ঘুনপোকা প্রতিনিয়ত ওর রস কষ মাংস চুষে খেয়ে নিচ্ছে। 1 মিনিট মতো তার চোখের দিকে তাকাতেই ভয়টা আরও জোরালো হয়ে উঠল, যেন আমি তার চোখে একটা মৃত্যুর শেষ আর্তনাদ দেখছি। এতক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আকাশের দিকে তাকিয়ে দেখি একটা কালো মেঘ উত্তরের আকাশ থেকে ক্রমশ দক্ষিণ দিকে পূর্ব পশ্চিম হয়ে ক্ষণিকের মধ্যে গিলে খেয়ে নিল সাদা ধবধবে আকাশটা। অথচ আর বোঝা যাচ্ছে না যে 10 মিনিট আগেও দিনের মিটমিটে আলো ছিল। যত সম্ভব আজ অমাবস্যা। ঝিঝি পোকা ঝিঝি শব্দ করে মাতিয়ে তুলেছে গা ছমছমে পরিবেশটা। কর্কশ কণ্ঠ নিয়ে এতক্ষণে তন্ময় বলে উঠল, ভাই, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমার দিন ফুরিয়ে এসেছে। ও আমাকে
ছাড়বে না। আমি বললাম, ও কে? কে তোকে ছাড়বে না? কি হয়েছে আমাকে খুলে বল। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, তোর মনে আছে কনকলতার কথা? আমি বললাম, হ্যাঁ, মনে আছে তো। আজ থেকে সে 7 বছর আগের কনকলতা। সিগারেটে একটা টান দিয়ে তন্ময় বলে উঠল, হ্যাঁ, সেই কনকলতা। আর জানিস, আমি বড্ড পাপী, আমার পাপের ক্ষমা নেই। তারপর জিজ্ঞেস করে বসল, তুই তুই হঠাৎ এখানে? একটু নিজেকে গুছিয়ে নিয়ে বললাম, একটু সরকারি কাজে এসেছি। তন্ময় বলল, কি কাজ? তখন আমি আমার নিজের আইডেন্টিটি লুকিয়ে বললাম, এই তো ভাই, জনগণের ইনকোয়ারি করতে, যেমন স্বাস্থ্য ব্যবস্থা জানা, খাবার, পোশাক, কৃষিকাজ, শিল্প, এসব নিয়ে একটা তালিকা তৈরির নির্দেশ এসেছে উপর মহল থেকে, তাই আসতে হলো। তন্ময় বলে উঠল, তাহলে আজ রাতটা তুই আমার সঙ্গে আমার বাড়িতে থাকবি, অনেক কথা আছে। আমি বললাম, হ্যাঁ, থাকবো, তাতে কি আছে। আসলে তন্ময়ের সাথে দীর্ঘ 7 বছর মানুষের তেমন কোনো যোগাযোগ নেই, কারোর সাথে কথাও বলে না, আর দেখাও করে না, তাই বহু কথা জমে থাকাটা স্বাভাবিক। এখান থেকে পলাশির যুদ্ধের পথ ধরে 10 মিনিট পায়ে হাঁটা পথে হাঁটলেই আমবাগান পেরিয়ে রামনগর ঘাট। ঘাটের এক পাশে শ্মশান, আর এক পাশে ভাগীরথী নদী ঘেঁষে এখনও দাঁড়িয়ে আছে মস্ত এক জমিদার বাড়ি, যে বাড়িটা বানিয়েছিল তন্ময়ের কোনো এক পূর্বপুরুষ, যা বংশ পরম্পরায় মানুষ জেনে আসছে জমিদার বাড়ি নামে। এখন ওখানে শুধু তন্ময় আর তার সাথে কাজের লোক পশুপতি থাকত। শুনেছি কিছুদিন আগে হঠাৎ পশুপতি পরলোক গমন করে, তারপর একটা সরগল পড়ে যায় এই জমিদার বাড়িতে ভূত আছে। কারণ এই যে পশুরামের মৃত্যুটা একটু অস্বাভাবিকভাবেই ঘটেছিল, তার চোখ দুটো উধাও হয়ে যায় মৃত্যুর সময়। মুখের এক পাশ দেখে মনে হচ্ছিল ধারালো অস্ত্র দিয়ে ছিঁড়ে নিয়েছে, বেরিয়ে এসেছে মাড়ির দাঁতগুলো। তারপর থেকে জমিদার বাড়ির রাস্তায় সন্ধে হলেই তেমন মানুষ আর কেউ যায় না। এখন এখানে তন্ময় একা। বেশি কথা না বাড়িয়ে চলে এলাম জমিদার বাড়ি, কিন্তু বাড়ি ঢোকার আগে কেমন আতঙ্কটা 10 গুণ বেড়ে উঠল। মনে হচ্ছে বাড়িটা ভারী ভারী ভাব, শো শো শব্দে বয়ে যাচ্ছে একটা হাড় কাঁপানো আতঙ্ক বাতাস, আর কারা যেন কানে কানে ফিসফিস করে বলে যাচ্ছে, পালিয়ে যা, পালিয়ে যা এ মহল ছেড়ে, না হলে রক্ষী নেই। শীতের রাত, তেমন কিছু দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে জমিদার বাড়ির সদর দরে মিটমিট করে জ্বলতে থাকা হ্যারিকেনের একটা আলো, আর পিছনে 100 মিটার দূরে ফেলে আসা শ্মশান, যেখানে এখনো একটা ধোঁয়া ক্রমশ মিশছে কুয়াশায়। আর এ অমাবস্যার অন্ধকারের সাথে সব মিলিয়ে একটা গাঢ় থমথমে পরিবেশ সৃষ্টি করেছে। বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম একটা মূর্তি, এমন ভয়ঙ্কর মূর্তি আমি আগে কখনো এমন মূর্তি দেখিনি। সারা শরীর সিঁদুর মাখানো, পায়ের নিচে রাখা আছে কয়েকটা কুকুরের কাটা মুন্ডু, চুলের ফাঁকে ফাঁকে গোজা আছে মৃত কাকের লেজ, মুখটা অর্ধেক কালী ঠাকুরের মতো আর অর্ধেক মুখ দিয়ে খাবলে খাওয়া, না হয় অ্যাসিডে পুড়ে যাওয়া ঝলসানো মাংসের মতো। এতক্ষণে বুঝতে আমার বাকি নেই, আমি সত্যি ভুল জায়গায় চলে এসেছি।
পিছনে ফিরে দেখি সদর দরজা বন্ধ। সদর দরজার উপরে ঝুলছে দুটো নরকঙ্কাল। এতক্ষণে আমার শরীর থেকে এই প্রচণ্ড শীতেও বয়ে যাচ্ছে প্রকাণ্ড গ্রীষ্মের মতো ঘাম। ঘামে ভিজে গেছে আমার পোশাক। পায়ের নিচে লাল মেঝেটা ঘেমে যাওয়া পায়ের পানিতে তাজা রক্তের মতো রূপ নিয়েছে। তবু নিজেকে একটু সংযত করে কাঁপা কাঁপা কণ্ঠে একবার তন্ময়কে জিজ্ঞেস করলাম, এসব কি ভাই? আমাকে কি ভয় দেখাতে নিয়ে এসেছিস? তন্ময় চোখ দুটো দলা পাকিয়ে বলল, এটাই আমার জীবন, তুই আর আজ ফিরে যেতে পারবি না। কনকলতা তোকে যেতে দেবে না। আমি অবাক হয়ে বললাম, কি? কনকলতা? সে তো 7 বছর আগে মারা গেছে। সে কি করে, সে এখানে কি করে? তন্ময় ডুকরে কেঁদে উঠে বলল, সে আমার সাথেই থাকে। কি সব বলিস? মরা মানুষ তোর সাথে থাকে? কি করে থাকতে পারে? আবার বলল তন্ময়, সে আমাকে ছাড়বে না। ততক্ষণ রেকর্ডিং ট্যাপটা বের করে লুকিয়ে লুকিয়ে শুরু করেছি রেকর্ডিং। মাথার উপর দিয়ে ভাসতে থাকা কথাগুলো ভালোভাবে বুঝিয়ে বলতে বললাম। তখন তন্ময় কালো অন্ধকারের দিকে তাকিয়ে বলল, শেষ হবে না এ কাল রাত, আমি খুন করেছি তাকে। আমি বললাম, কি খুন? তোর মাথার ঘেলু ঠিক আছে তো? আমি অবশ্য জানতাম কনকলতাকে ভালোবাসতে চাইতো তন্ময়, তাই তাকে বারবার বলেছে প্রেমের কথা। কিন্তু কনকলতা প্রতিবার না করে দিয়েছে, কারণ সে ভালো করেই জানে তন্ময়ের জঘন্য চরিত্রের কথা। তন্ময় একটা সময় ভয়ঙ্কর হয়ে ওঠে, একের পর এক অত্যাচার করতে থাকে কনকলতার উপর। কখনো জোর করে চুমু খেতে চাওয়া, কখনো রেগে গিয়ে ব্লাড ছিটিয়ে দেওয়া শরীরের উপর। কনকলতা বহুবার বুঝিয়েছে, বহুবার প্রিন্সিপালের কাছে অবজেকশন করেছে, তবু ঠিক হয়নি তন্ময়। একটা সময় ছিল যে কনকলতার নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর হয়ে উঠেছিল কলেজে, তাই সে বাধ্য হয়েই কলেজ ছেড়ে দেয়। তার 2 মাস পর কোথায় যেন নিখোঁজ হয়ে যায় কনকলতা। তখন তন্ময় দেশে নেই। তন্ময় এবার বলল, সেদিন ও নিখোঁজ হয়নি, ওকে নিখোঁজ করা হয়েছিল। আমি প্রশ্ন করলাম, কে করেছিল? উত্তর এলো, পশুদা। মানে তোর বাড়ির কাজের লোক পশুপতি? হ্যাঁ, আমার কথায় সে সব কিছু করেছে। তখন আমি দেশের বাইরে, তাই সন্দেহটা আমার উপরে একদমই আসেনি। আসলে বহুদিন ধরে ছক কষেই এ কাজ করেছি দুজনে। এই বাড়িতে নিচে গুপ্ত একটা কামরা আছে, যেখানে তাকে আটকে রাখা হয়েছিল 2 মাস। তাকে দেখাশুনো করার জন্য পশুপতিই ছিল। এই নিখোঁজ ব্যাপারটা চেপে দিতে একটা অ্যাসিডে পোড়া লাশকে কনকলতা সাজানো হয়। কনকলতার শেষ দিন পরনে পড়ে থাকা পোশাকটার সাথে আইডেন্টিটি প্রুফ সহ জঙ্গলে ফেলে দিয়ে আসতে বলি পশুপতিকে। পশুপতি আমার কথা মতো সব কাজ করে দেয়। লাশ খুঁজে পাবার 1 মাস পর তদন্ত শেষ হয়। দোষী হয়ে যায় গ্রামের ডাকাতরা, আর এই ডাকাতদের জেলে ভরার মতো সাধ্য তখনও পুলিশের হয়নি। সব মিটে গেলে দেশে ফিরে আসি। এরপর সেই দিন রাতে যাই সেই গুপ্ত ঘরে। তখন কনকলতার প্রচণ্ড জ্বর, কিন্তু আমি তাকে দেখেই প্রচণ্ড হিংস্র হয়ে উঠি।
কোনো রকম দয়া মায়া না দেখিয়ে তাকে মেঝেতে ফেলে তার সাথে সঙ্গম করি, আর সে গলা কাটা মুরগির মতো কাতরাতে থাকে, বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ঈশ্বর তোমাকে কখনো ক্ষমা করবে না। জানিস তো তারপর থেকে আমি কেমন যেন নিষ্ঠুর হয়ে উঠি। মায়া দায়া বলতে কিছু আমার মধ্যে বেঁচে নেই। না হলে কি করে পারি মৃত লাশের সাথেও সঙ্গম করতে? আমি বললাম, কি? মৃত লাশের সাথে সঙ্গম? তন্ময় উত্তর দিল, হ্যাঁ, মৃত লাশের সাথে। কনকলতা আমার পশুর মতো অত্যাচারে একসময় মারা যায়, তবু যেন তখনও আমার পিপাসা মেটেনি। কয়েকবার তার মৃত শরীরের সাথেই আমি সঙ্গম করেছি। একটা সময় আমি পাগল হয়ে যাই। মৃত লাশটা দুর্গন্ধ হলে বাড়ির কোণে বট গাছের নিচে পুঁতে দেই। এরকম এক অমাবস্যার রাতে আমি আর পশুপতি মিলে। কিন্তু আজও কনকলতার মৃত্যুর আগে সে অভিশপ্ত কথা আর করুণ চিৎকারগুলো কানে ভেসে আসে। আমি বললাম, কি কথা? তন্ময় ভয়কে একটু প্রশমিত করে বলল, কনকলতা মৃত্যুর আগে বলেছিল, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে, আমি ফিরে আসবো। তুই তখন প্রতি মুহূর্তে মৃত্যু চাইবি, আর এত সহজে আমি তোর মৃত্যু হতে দেব না। এসব কথা শুনে একদিকে যেমন রক্ত শীতল হয়ে আসছে, আর একদিকে মনে হচ্ছে এই মানুষটাকে আমি পিস্তলটা বের করে এখনই খুন করি। কি করে মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? আমার শরীরের লোমগুলো এতক্ষণে দাঁড়িয়ে গেছে, পায়ের নিচটা থরথর করে কাঁপছে। তন্ময় আবার বলে উঠল, তারপর থেকে আমি আর কখনো ঘুমোতে পারিনি। আমার কি যেন একটা রোগ হয়েছে। শরীরের বীর্য প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। ঘুমোতে গেলেই সে আসে উলঙ্গ হয়ে। সে দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর। তার মুখটা মুখের জায়গায় নেই, পিছনের দিকে ঘুরে গেছে। নখ দিয়ে খাবলানো মুখটা মাকড়সার জালের মতো বাসা বেঁধেছে। চোখের কোনো পর্দা নেই, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে বাইরের দিকে। মুখটা মোটা লাইলন দিয়ে সেলাই করা, সারা মাথাতে মাখানো লাল সিঁদুর। আমি না চেয়েও প্রতি রাত সঙ্গম করতে হয় তাকে। ওর আত্মার পিপাসা মেটানোর সাধ্য মানুষের নেই। আমার শরীর আর পারছে না ওর পিপাসা মেটাতে। বহু তান্ত্রিকের কাছে গেছি, বহু জাদুবিদ্যা শেখার চেষ্টা করেছি, তবু সে আমার পিছু ছাড়েনি। মূর্তি বানিয়ে তার পুজো করেছি, তবু সে তুষ্ট হয়নি। সে আমাকে আজ মুক্তি দেবে। এরপরেই আমি খুব স্পষ্ট করে শুনতে পাচ্ছি কাতর হয়ে এক যুবতীর কান্না। ঝোড়ো বাতাসটা এতক্ষণে আরও তেজ নিয়ে কাঁপিয়ে তুলেছে জানলা দরজার শব্দ। দূরে শেয়ালের কান্নার শব্দ মনে করিয়ে দিচ্ছে আজ অমাবস্যা। থমথম খেয়ে মুখে জমে থাকা পানিকে গিলে নিয়ে তন্ময় বলে উঠল, চলে এসেছে আজ 7 বছরে এ কারাদণ্ড থেকে আমাকে মুক্তি দিতে। তুই কি ভাবছিস আমি তোকে এসব কথা বললাম কেন? আরে আমি জানি তুই পলাশী থানার পুলিশ ইন্সপেক্টর। কলকাতা হত্যাকাণ্ডটা নতুন করে তদন্ত করছিস, তাই আমার পাপের কথা একজনকে খুব বলার দরকার ছিল, না হলে মরেও শান্তি পেত না আমার আত্মা। আর একটা কথা বলি, আমার মৃত্যুর পর কেউ যেন অমাবস্যার রাতে না আসে এই জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ি অভিশপ্ত আমার পাপে। আবার যদি মানুষের ছোঁয়া পায় অমাবস্যার রাতে, তবে আবার জেগে উঠবে হয়তো এ অভিশপ্ত মহল, না হয় কনকলতার পিপাসু শরীর।
এসব কথা বলতে বলতেই ক্রমশ একটা কালো ছায়া আমার থেকে 10 মিটার দূরে এসে দাঁড়িয়েছে। তার খোলা চুলগুলো উড়ছে কালো মেঘের মতো আকাশে। ছায়াটা স্পষ্ট হতেই ভয়ে কেঁপে উঠল আমার অস্থি মজ্জা কঙ্কাল। দাঁতের ফোকর দিয়ে তখনও ঝরে পড়ছে রক্ত। খিলখিল করে হাসছে যেন আমার সামনে একটা ক্ষুধার্ত পিশাচ। নখগুলো ধারালো অস্ত্রের মতো, চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। বেঁকে যাওয়া পা নিয়ে হেঁটে যাচ্ছে তন্ময়ের দিকে। তন্ময় মৃত্যুকে ভয় না করে হাসছে আর চিৎকার করে বলছে, আজ আমার মুক্তি। সেকেন্ডের মধ্যে কনকলতা তন্ময়ের বুকের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে বের করে এনেছে হৃৎপিণ্ডটা। আর তখন জমিদার বাড়ি কেঁপে উঠেছে সতীশের মৃত্যু যন্ত্রণা আর চিৎকারে। হৃৎপিণ্ডটা বের করে কনকলতা খাচ্ছে আর হাসতে হাসতে বলছে, আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব। এসব দেখে আমি ততক্ষণে অজ্ঞান। তারপর কি ঘটেছে কিছু মনে নেই। সকালে থানার বাকি ইন্সপেক্টররা এসে আমার চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। চোখ খুলে দেখি এখানে সেই তন্ময়ের কোনো লাশ নেই, নেই কোনো ভয়ঙ্কর মূর্তি, নেই রক্তের এক ফোঁটা ছাপ। শুধু দাঁড়িয়ে একটা শুনশান জমিদার বাড়ি। কালকে রাতে করা রেকর্ডিংটা চালিয়ে দেখি তন্ময়ের কোনো কথা কোনো রকম রেকর্ড হয়নি। শুধু রেকর্ডিং হয়েছে কনকলতার চিৎকার করে কাতরাতে কাতরাতে বলতে থাকা কথাগুলো। আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব। আপনারা শুনলেন প্রেত ভাণ্ডার নিবেদিত লোমহর্ষক ভৌতিক কাহিনী কাম লালসার ফাঁদে। আশা করি গল্পটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিয়ে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে ঠিক রাত 9:45 এরকম লোমহর্ষক ভৌতিক কাহিনী নিয়ে চলে আসি। তো দেখা হচ্ছে আগামী শনিবারে ঠিক রাত 9:45 নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেত ভাণ্ডার চ্যানেলে।